শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 2024 ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের আজকের বাংলা ক্লাসে। শিক্ষার্থীরা, আমার গত বাংলা ক্লাসে তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, ভাইয়া আমাদের তো সামনে টেস্ট পরীক্ষা আসতে যাচ্ছে, লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই যে দুটো টপিক রয়েছে, এই দুটো টপিক যদি হলো একটু পড়াতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। তাই আমাদের এন্ড থেকে আমাদের আজকে অ্যাকচুয়ালি অন্য টপিক পড়ানোর কথা ছিল, সেই টপিকটাকে চেঞ্জ করে দিয়ে আমরা আসলে লাল সালু এবং সিরাজউদ্দৌলা উপন্যাস যেটি রয়েছে এটি তোমাদের সামনে নিয়ে এসেছি। সবকিছু মিলিয়ে তোমাদের আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং যেই ক্লাসের মাধ্যমে তোমাদের সহপাঠ আমি সম্পূর্ণরূপে শেষ করে দেব, ঠিক আছে? ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি আমার সাথে ইসমাইল জয়েন করেছে, আমাদের সাথে রোহিত জয়েন করেছে, আমাদের সাথে হচ্ছে কি নিশা জয়েন করেছে এবং নিশা এসে সুন্দর মতো ওর ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করেছে। সো স্টুডেন্টস, তোমরা যারা যারা হলো আছো, তোমাদের যেসব ফ্রেন্ডরা এখানে আছে, কাইন্ডলি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এভরিবার মেনশন দিয়ে দাও। 1:56 বাজে ঠিক 4 মিনিট পর দুপুর 2টাতে আমি তোমাদের ক্লাসটা কিন্তু শুরু করে দিব। তো সব কিছু মিলে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। ওকে শিক্ষার্থীরা, আজকে যে টপিক দুটো রয়েছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা, ফার্স্ট আমরা নাটকটা নিয়ে আলোচনা করব। মানে আমি যেটা মনে করি এই দুটো টপিক থেকে কিন্তু তোমার দুটো 4টা সিকিউ কোশ্চেন আসে এবং 4টা সিকিউ থেকে তোমার একটা লাল সালু থেকে অ্যান্সার করতে হয়, একটা সিরাজউদ্দৌলা থেকে অ্যান্সার করতে হয়। তার মানে এই যে তোমার লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই যে দুটো টপিক রয়েছে, এই টপিক থেকে কিন্তু বাধ্যতামূলক প্রশ্ন আসবে এবং বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে এই দুটো টপিকেরই কিছু কি পয়েন্ট রয়েছে, কিছু কোর প্লেস রয়েছে, যে কোর প্লেস থেকে ইউজুয়ালি কোশ্চেন হয়ে থাকে। আজকের ক্লাসে আমি সেই কোর প্লেসগুলো হচ্ছে কি তোমাদেরকে জানাই দিব অ্যান্ড আলটিমেটলি তোমাদের কিন্তু তখন ওগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ওগুলো নিয়ে পড়তে হবে। অ্যান্ড যদি পড়ার রিলেটেড কোনো কোশ্চেন্স থাকে, আমাদের পড়ার টেবিল যে পোস্টার রয়েছে সেই পোস্ট তোমরা কমেন্ট করতে পারো, বা 10 মিনিট স্কুল এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে গিয়ে তোমরা যদি পোস্ট করো আমি কিন্তু সেটা সলভ দিয়ে দিব, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসে বেসিক ইন্ট্রোটা। অনেকে এতে পাশে জয়েন করেছো, যারা প্রথমবারের মতো আমার আজকের ক্লাসটা করছো তাদের উদ্দেশ্যে আমি একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিতে চাচ্ছি। আমার নাম হচ্ছে গিয়ে ফারসিন, 10 মিনিট স্কুলে পড়াচ্ছি প্রায় 4 বছরের উপরে হয়ে গেল এবং এই মুহূর্তে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি একদম লাস্ট বর্ষে। আর 2 থেকে 3 মাসের মধ্যে ইউনিভার্সিটির আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে কাউ ছোট্ট একটা পরিচিতি আছে তোমাদের সাথে পুরো ক্লাসটা জুড়ে। ওকে, 1:58 বাজে। সো আমি আশা করছি ইন দ্য মিন টাইম তোমরা অনেকেই জয়েন দিয়ে ফেলবা। সো এই হলো গিয়ে অবস্থা। তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি, তোমার সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে। ওকে, সো যেটা বলেছিলাম আজকের ক্লাসে আমরা লাল সালু পড়বো 1.5 ঘন্টা ধরে, সিরাজউদ্দৌলা পড়বো 1.5 ঘন্টা ধরে, মোট 3 ঘন্টার ক্লাস আমরা আজকে মূলত এভাবেই শেষ করবো। এবং যারা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি আমার নাম হলো গিয়ে ফারসিন, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে আসো, ফার্স্টে আমরা সিরাজউদ্দৌলা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলার যে এন্টায়ার বিষয়টা, সেই বিষয়টা একটা সামারি দিই। আমি লাস্ট ক্লাসে দেখলাম তোমরা খুব সামারি জিনিসটা পছন্দ করো, সো আমি শুরুতে একটা সামারি দিয়ে বেসিক্যালি স্টার্ট করে থাকছি। সিরাজউদ্দৌলার নাটকটার অনেকগুলো না আপস অ্যান্ড ডাউনস আছে। ওকে, এমডি সুমন বলছে একটু বিস্তারিতভাবে সব বুঝায়, যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্রকে বিস্তারিতভাবে বুঝাবো। বাট একটা বিষয়, তোমরা যদি হচ্ছে মনে করো যে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াবো, ওইটা অ্যাকচুয়ালি না 3 ঘন্টার ক্লাসে পসিবল হয়ে উঠবে না। এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে যত মানে সুন্দর করে ক্রিস্প বিষয়টা তোমাদের সাথে প্রেজেন্ট করা যায় অতই কিন্তু তোমাদেরই মঙ্গল। বাট একদম স্টার্টিংয়ে আমি একটা সুন্দর তোমাদের সামারি দিয়ে দিচ্ছি। ওকে, সো সবাই ক্লাসে চলে আসছো, আমি এখন বলতেছি সামারিটা। বেসিক্যালি সিরাজউদ্দৌলা গল্পে আমাদের না বেশ কিছু মানে আপস অ্যান্ড ডাউনস আছে, বেশ কিছু আমরা কনটেক্সট দেখেছি, বেশ কিছু আমাদের প্লট রয়েছে, প্লটগুলো দেখেছি। বাট বিফোর দ্যাট আমাদের আসলে সিরাজউদ্দৌলা নাটকের এই যে মিস্টার সিরাজ, তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। ওকে, সো মিস্টার সিরাজের যে নানা বেসিক্যালি এই বাংলার একজন নবাব ছিলেন এবং তিনি এখানকার যে নবাব হিসাবে পরিচালনা করতেন হিসাব মতো
তার মৃত্যুর পরে তার কোনো ছেলে সন্তান তার নবাবির জায়গায় বসবে। বাট দুর্ভাগ্যজনকভাবে সিরাজের যে নানা নবাব আলীবর্দী খানের অ্যাকচুয়ালি তোমার কোনো প্রকার ছেলে সন্তান ছিল না। রাদার দেন তার হচ্ছে কি মেয়ে ছিল, একজন হচ্ছে ঘসিটি বেগম আর আরেকজন হচ্ছে কি আমিনা। সো ঘসিটি বেগমের ঘরে এক সন্তান, আমিনার ঘরে এক সন্তান। তো ঘসিটি বেগমের ঘরে যে সন্তান হয়েছে সে আসলে ছেলে সন্তান যে হয়েছে সে আসলে ওভাবে মানে ভালো করে কাজ করতো না, সে মদ্যপ টাইপের ছিল, মাতাল টাইপের ছিল, সে আসলে ওভাবে মানে সরকার কাঠামো পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট যোগ্যতা রাখতো না, বেসিক কথা। অপরদিকে আমিনার যে সন্তান যে সিরাজ আবার ছোটবেলা থেকেই নানার সাথে সাথে থাকতো এবং সে নানা সাথে থেকে শেখার চেষ্টা করতো কিভাবে অ্যাকচুয়ালি দেশ পরিচালনা করতে হয়, নবাবি বজায় রাখতে হয়। এই যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো আসলে আমাদের নবাব সিরাজের হলো এই ধরনের একটা সিচুয়েশন অ্যারাইজ হয়। সো আলীবর্দী খান যে কাজটা করে, আলীবর্দী খান তার মৃত্যুর পরে তার দৌহিত্র মানে তার হচ্ছে গিয়ে তোমার তার নাতি যে নবাব সিরাজ রয়েছেন, নবাব সিরাজকে তারপরে ক্ষমতা হস্তান্তর করে যায়। দেখো, ইন দ্য মিন টাইম ঘসিটি বেগমের যে ছেলে সে আবার বয়সে সিরাজের চেয়ে বড় ছিল, তো হিসাব মতো ওই ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা, বাট আলটিমেটলি সে তো ক্ষমতা পাইল না। সো ওই জায়গাতে ঘসিটি বেগম শুরু থেকেই নবাব সিরাজের এগেইনস্টে এবং সে বারবার চাচ্ছিল সিরাজকে সরাই দিয়ে তার সন্তানকে বসাইতে। নবাব সিরাজের যে মসনদ আমি একটা ওয়ার্ড বললাম, নবাব সিরাজের যে মসনদ, তোমরা কেউ কি মসনদ শব্দটার মানে জানো? জানো তো একটু কমেন্ট সেকশনে। বাচ্চারা তোমরা কি কেউ মসনদ শব্দটার মানে জানো? এটার মানে কি? এটা খায় না মাথায়, তার এটা কি মসনদ? একটু কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা, অনেকেই সালাম বলছো। আচ্ছা, ঘসিটি বেগম নিজের ছেলে ছিল, মাকসুদুর রহমান বলছে আমি যতদূর জানি হ্যাঁ নিজের ছেলে ছিল, বাট ঘসিটি বেগমের ছেলের পিতৃ পরিচয় পাওয়া যায়নি। ওকে, আচ্ছা মসনদ অর্থ কেউ জানো? মসনদ জানি না, নুসরত শামীম বলতেছে জানি না, তানজিলা বলতে জানি না, শিহাব বলতে জানি না। আচ্ছা ওকে, মসনদ শব্দটা হচ্ছে যে কি বল, মন্ত্রিসভা, একদম খাঁটি বাংলা কথায় মন্ত্রিসভা। রাজসিংহাসন না, রাজ পরিষদ যেটা। ওকে, বর্তমানে আমরা বলি না যে মন্ত্রিসভা গঠন করলো নতুন সরকার, ঠিক তেমনি নবাব সিরাজের যে মসনদ ছিল সেই মসনদের বেশ কিছু ক্যারেক্টার ছিল, মানে বেশ কিছু চরিত্র ছিল। এর মধ্যে একটা হচ্ছে তোমার মীর জাফর ছিল একজন, এবং এই যে মীর জাফর কিন্তু হলো প্রধান সেনাপতি ছিল। কি ছিল বাচ্চারা? প্রধান সেনাপতি। দেখো, মীর জাফরের যে তোমার পদবিটা সেটা ছিল প্রধান সেনাপতি। এর পাশাপাশি তার মসনদে আরো অনেক বান্দাই ছিল যারা বেসিক্যালি অর্থলোভী মানুষজন ছিল। এর মধ্যে মীর জাফর আসলে ক্ষমতালোভী ছিল। মীর জাফরের ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড বলি। মীর জাফর যখন হচ্ছে আলীবর্দী খান ক্ষমতায় আসে তখন থেকে বেসিক্যালি মীর জাফর ওখানে, এবং কোনো একটা তোমার সভার মধ্যে আলীবর্দী খান মীর জাফরের একটা সেটা ভুল করছে, সেই ভুলটাকে উল্লেখ করে তাকে বেশ তাচ্ছিল্য করে। ওকে, এই যে তোমার তাচ্ছিল্যের বিষয়টা চলে আসে, এর পরবর্তী থেকে মীর জাফরের টার্গেটে একটাই থাকে, সে ওই নবাবের ক্ষমতায় বসবে। নবাবের যে আসন, নবাবের যে রাজ সিংহাসন, সেই রাজ সিংহাসনের মধ্যে বেসিক্যালি বসবে। তো ওইরকম একটা জায়গা থেকে মীর জাফর যে কাজটা করে, মীর জাফর শুরু থেকে সিরাজকে হটাই দিতে চায়, সিরাজকে সরাই দিতে চায়। আর এরকম একটা প্লেস থেকে যদি হচ্ছে গিয়ে আমি বলি, মীর জাফর তার জায়গা থেকে ভাবে সে যদি ইংরেজের সাথে হাত মিলায় তাহলে সে ইজিলি নবাবকে সরাইতে পারবে। আর নবাব এমন একজন বান্দা ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, তিনি আসলে শুরু থেকেই কিন্তু তার নানার পরবর্তীতে বেশ ভালোভাবে
ক্ষমতা পরিচালনা করতেছিলেন। এবং স্টার্টিংয়ে নবাব যখন ক্ষমতায় আসে, ক্ষমতার একদম শুরুর দিকে সে কিন্তু বেশ কিছু ভালো ভালো কাজ করে ফেলছিল। এর মধ্যে যেরকম একটা কাজ ছিল তোমার আমাদের যে ইংরেজরা রয়েছে, ইংরেজদের বিরুদ্ধে সে একটা যুদ্ধে কিন্তু অলরেডি জিতে গেছিল। ওকে, বাট এর পরবর্তীতে ইংরেজরা যেরকম বলছিল যে তাদেরকে হলো গিয়ে বিনা বাধায় বাজার করতে দেওয়া হবে, বাজার বলতে ব্যবসা করতে দেওয়া হবে। বাট হলো নবাব দেখে ওরা যখন ব্যবসা করতে আসে, ইংরেজরা ব্যবসা করতে এসে তোমার আমার একদম মানে যা ইচ্ছা তাই করে ফেলে। ঠিক আছে, মানে বাংলার যে তোমার নিজস্ব অর্থনীতি, সে অর্থনীতিকে তারা নিজেদের মতো করে মানে ভক্ষণ করে, লুটতরাজ করে। সো এই হলো কি তোমার এন্টায়ার ব্যাকগ্রাউন্ড। এবং পরবর্তীতে দেখো প্রবলেম বেসিক্যালি তিনটা। এক নাম্বারে ঘোষিটি বেগম চায় না নবাব থাকুক, কারণ তার ছেলের বসার কথা ছিল যেহেতু সে বয়সে বড়। দুই নাম্বার, মীর জাফরকে কোনো এককালে নবাব আলীবর্দী খান বকা দিচ্ছে, বকা দেওয়ার কারণে সে খুব প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে এবং পরবর্তীতে সে যে কাজটা করছে সে চাচ্ছে সিরাজদৌল্লাকে সরাই ফেলতে। তিন নাম্বার, ইংরেজদের সাথে নবাবের বনিবনা হচ্ছে না, তার কারণ ইংরেজরা ব্যবসা করার নামে আমাদের প্রশাসন হাতায় নিতে চায়, এক, আমাদের অর্থনীতি হাতায় নিতে চায়, দুই, আমাদের সাধারণ মানুষের উপরে নিপীড়ন করতে চায়, তিন। তার মানে ইংরেজরা এসে এই তিনটার নেতিবাচক কাজ করতেছে, যেটা নবাব করতে দিতে চায় নাই। তাই এই যে আমি তিনটা ট্রায়ও বললাম, দেখো আমি কিন্তু আলটিমেটলি এতক্ষণে তোমাদেরকে তিনটা ট্রায়ও বলছি। দাঁড়াও তোমাদেরকে হচ্ছে গিয়ে দেখাই। আমি তোমাদেরকে এতক্ষণে, আচ্ছা আমি একটা কাজ করি, ওয়েট, ওকে, ওকে ঠিক আছে, এখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আসো, সো আমি এতক্ষণে নবাব সিরাজের যে বিষয়টা, নবাব সিরাজের সম্পূর্ণ সময়টাকে আমি তিনটা ট্রায়োতে ভাগ করছি। একটা ত্রিভুজ ধরতে পারো। ওকে, প্রথম ত্রিভুজটা কি তোমার হচ্ছে কি ঘোষিটি বেগম, ঘোষিটি বেগম সমস্যা। ওকে, এরপরেরটা কি বাচ্চারা, এর ঘোষিটি বেগমের পরবর্তী পার্টটা হলো এইদিকে। এখানে হচ্ছে কি আমি কাকে নিয়ে আলোচনা করলাম, আমি আলোচনা করলাম মীর জাফরকে নিয়ে, মীর জাফর, এবং সবার লাস্টে আমি আলোচনা করলাম ইংরেজদের নিয়ে। মাঝখানে কি আটকা পড়ছে, মাঝখানে আটকা পড়ছে বেচারা নবাব সিরাজ। ঘোষিটি বেগম কি করতেছিল, পারিবারিক ষড়যন্ত্র, ঘোষিটি বেগম করতেছিল পারিবারিক ষড়যন্ত্র। এই যে মীর জাফর রয়েছে, মীর জাফর কি করতেছ, মীর জাফর আসলে করতেছিল রাজনৈতিক মীর জাফর করতেছে রাজনৈতিক ষড়যন্ত্র। ঠিক আছে, আর সবার লাস্টে ইংরেজ করতেছিল তোমার হচ্ছে গিয়ে এক্সটার্নাল যে ষড়যন্ত্রগুলা, মানে তোমার হলো বাইরে থেকে যে ষড়যন্ত্রগুলা করে। ঠিক আছে, এটাই তোমার যদি হলো কি চিন্তা করি, এটা নিয়ে আমি হলো কি চিন্তা করবো যে ইংরেজদের যে বিষয়টা রয়েছে, ইংরেজরা তোমার করছিল এক্সটার্নাল যে ষড়যন্ত্রগুলো, এক্সটার্নাল কনস্পিরেসি। ওকে, সো বেসিক্যালি এখানে তোমার চলতেছে না এক্সটার্নাল তোমার হচ্ছে গিয়ে তোমার হলো কি ষড়যন্ত্র। আচ্ছা, অনেকে হলো কি দেখতে পাচ্ছে একটা কথা বলতেছো যে ক্লাস 2 আজকে বাংলা সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল। ইয়েস, বাংলা সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল, বাট তোমরাই আমার লাস্ট ক্লাসে অনুরোধ করেছিল আজকের ক্লাসে যাতে নবাব সিরাজউদ্দৌলা আর হচ্ছে গিয়ে লাল সালু নিয়ে আলোচনা করি, বিকজ তোমাদের হচ্ছে টেস্ট পেপার খুবই সন্নিকটে। তোমাদের অনুরোধ রাখতে গিয়ে আজকের ক্লাসে তোমাদের জন্য আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, সো এই বিষয়টা একটু তোমরা হলো মাথায় রেখো, কারণ হচ্ছে তোমরা যেহেতু অনুরোধ করেছিলে তাই চেঞ্জ করেছি, নাহলে আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা চেঞ্জ করতাম না। তো এটাই আর কি। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম, নবাব সিরাজউদ্দৌলা মূলত এই যে তোমার হলো গিয়ে কি বলে, এই যে তোমার ট্রায়ো, এই ট্রায়োর মধ্যে সে বেসিক্যালি আটকায় গেছিল। ওকে, এবং সে আটকায় গিয়ে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, সে আসলে তার জায়গা থেকে প্রপারলি যা তোমার রাজ্য পরিচালনা করতে পারতেছিল না।
সে বারবার ফেইলিওর হচ্ছিল এবং এই যে তোমার বারবার তার ফেইলিওর হওয়া, সে ফেইলিওর হওয়ার কারণে সার্টেন পিরিয়ড পরে তার অ্যাকচুয়ালি মৃত্যুবরণ করতে হয়। তো এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমি যদি বলি, তোমরা চাইলে এই স্লাইডের স্ক্রিনশট নিতে পারো। নবাব সিরাজের যে এন্টায়ার সমস্যাগুলা খুবই তোমার শর্টলি এই স্লাইডের মধ্যে বলা আছে। খুরশিদ বেগম করছে পারিবারিক ষড়যন্ত্র, মীর জাফর করছে ইন্টারনাল রাজনৈতিক ষড়যন্ত্র, আর হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি ইংরেজরা কি করছে এক্সটার্নাল রাজনৈতিক ষড়যন্ত্র। দ্যাটস ইট। এতটুকু যে হলো গিয়ে বললাম, বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি একটু জানাও, তাহলে আমি মেইন পড়ার দিকে আগাবো। সবাই একটু বলো এতটুকু যে পড়ালাম তোমরা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলো। এটাকে আমি একটু পানি পান করি। এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এবার হলো গিয়ে আসো আমরা হলো গিয়ে সামনের দিকে আগাই। এতটুকু যদি বুঝতে পেরেছো, এবার হলো গিয়ে আসো আমরা সামনের দিকে আগাই। তো এইখানে যে বিষয়টা হলো গিয়ে বলা হচ্ছে, দেখো আমরা এবার মূল যে সিরাজউদ্দৌলা রয়েছে সেই সিরাজউদ্দৌলার দিকে হচ্ছে কি আমরা যাই। তোমার পাঠ্য বইয়ের যে পড়া, সেই পাঠ্য বইয়ের ইয়ার মধ্যে ঢুকি। সো নাট্যকার পরিচিতি কে সিরাজউদ্দৌলা লিখেছেন, সিকান্দার আপু জাফর, জন্ম পরিচয় 1918 জন্মগ্রহণ করেছে, বংশ পরিচয় দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি ওরকম কিছু না, আমাদের হলো দেখতে হবে তার শিক্ষা জীবনটা। তার শিক্ষা জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেরকম ম্যাট্রিক বলতে কি বোঝায়, এসএসসি দিয়েছে 1936 সালে, বিডি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে আমার এইচএসসি হলো গিয়ে দিয়েছে কলকাতার রিপন কলেজ থেকে। কলকাতার রিপন কলেজ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কলেজ, ঠিক আছে? মানে ঢাকার মধ্যে যেরকম ঢাকা কলেজ, নটরডেম কলেজ, রাজু উত্তরা মডেল কলেজ অনেক বেশি নাম করা, ঠিক তেমনি এই কলকাতার রিপন কলেজ এরকম নাম করা একটা কি বলে, নাম করা একটা হচ্ছে কি কলেজ। ওকে, গেল। তার কর্মজীবন, সে হচ্ছে কি একটু মানে ডাইভার্সিফাইড কর্মজীবনের মাধ্যমে ছিল। সো যদি হলো কি আমি চিন্তা করি, চাকরি হচ্ছে রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন, সাংবাদিক ছিলেন নবযুগ পত্রিকার, এবং পরবর্তী দৈনিক ইত্তেফাকের তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। প্রধান সম্পাদক ছিলেন দৈনিক মিল্লাতের, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মাসিক সমকালের। বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। বাট এক কথায় তার যে তোমার হলো কি বলে মূল পেশাটা হচ্ছে তিনি ছিলেন একজন সাংবাদিক। ওকে, তার মূল পেশাটা কি বাচ্চারা? তার মূল পেশাটা হচ্ছে তিনি ছিলেন অ্যাকচুয়ালি সাংবাদিক। তার মানে তিনি লেখালেখির কাজটাও করতো। তাই সব কিছু মিলিয়ে আমাদের তিনি সাংবাদিক, এবং এর পাশাপাশি আরেকটা যে বিষয়, তিনি একজন লেখক হিসেবে কাজ করেছেন। তার সাহিত্যকর্ম অনেকগুলোই রয়েছে, প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টি, তিমিরান্তিক, কবিতা, বৃশ্চিক লগ্ন ইত্যাদি। নাটক হচ্ছে কি মাকড়সা, শকুন্তলা উপাখ্যান, সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, মাটিয়ার অশ্রু। সিরাজউদ্দৌলা নাটকটা লেখা হয়েছে 1965 সালে। সো এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসতেই পারে, সিরাজউদ্দৌলা কত সালে লেখা হয়েছে? অ্যান্সারটা কি হবে বাচ্চারা? অ্যান্সারটা হবে 1965 সালে। তাই এটা হচ্ছে তোমার VVIQ। যারা যারা আমার ক্লাসে করেছে তারা জানে VVIQ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সিরাজউদ্দৌলা 1965 সালে মৃত্যুবরণ করেন। এত সাল মনে রাখবার দরকার নাই। সিরাজউদ্দৌলা কত সালে হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছে? আচ্ছা, আমি কি বললাম, সিরাজউদ্দৌলা 1965 সালে মৃত্যুবরণ করেন না। সিরাজউদ্দৌলা নাটকটা 1965 সালে লেখা হয়েছে, মুখ্যত মানে প্রধানত মানে মেইনলি সে যে কাজটা করতো। ওকে, সো আমি দাগাই দিচ্ছি অলরেডি, সিরাজউদ্দৌলা 1965 সালে লেখা হয়েছে, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, দ্যাটস ইট। চাইলে তোমরা এই তারিখটা এখনই লিখে ফেলতে পারো, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সবাই কি লিখেছো? সবাই লিখেছো কিনা একটু কাইন্ডলি জানাও। ওকে, সবাই লিখেছো? এই যে এই ইম্পর্টেন্ট লাইনটাকে দাগিয়ে নিয়ে যাচ্ছ, একটু কাইন্ডলি জানাও তো আমাকে। ওকে, ইয়েস, অনেকেই বলছি ইয়েস, দাগিয়ে নিয়ে আসো, ভেরি গুড। তাহলে চলো সামনের দিকে আগে। তো সাহিত্যকর্ম আরও বেশ কিছু রয়েছে। আচ্ছা, তার একটা গুরুত্বপূর্ণ গান রয়েছে। ওকে, যে গানটার নাম হচ্ছে মালব কৌশিক, লেখা হয়েছে 1966 সালে।
এইটা না প্লিজ তোমার হলোকে দাগায় নাও, অনেক সময় প্রশ্ন আসে মালব কৌশিক গানটা কার লেখা, এবং এই প্রশ্ন শুধুমাত্র তোমার এইচএসসিতে না, আমি বেসিক্যালি অ্যাডমিশনে আসতে দেখছি। মালব কৌশিক গানটা কে লিখেছেন? মালব কৌশিক গানটা লিখেছেন আমাদের সিকান্দার আবু জাফর। আই রিপিট, সিকান্দার আবু জাফর মালব কৌশিক যে গানটা রয়েছে এই গানটা লিখেছেন। এটা তোমরা একটু কাইন্ডলি মনে রাখবা, ঠিক আছে? দেখো এতটুকু দাগিয়েছো কিনা একটু কাইন্ডলি জানাও আমাকে। লিখেছো এতটুকু? ওকে, প্রণব কান্তি বিশ্বাস বলছে লিখেছে, ভেরি গুড। ওকে ডান। আসো আমরা এবার দেখবো তিনি কত সালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 5 আগস্ট 1975 সালে। ওকে, দ্যাটস ইট, ডান। এবার আসো আমরা নাটক কি, আসলে নাটকের একটা তোমার সংজ্ঞা জানতে হবে। এখানে না তোমার অনেক কিছুই লেখা আছে, এখন আমি ফার্স্টে নিজের মতো করে তোমাদের সামনে একটু বলি। দেখো, একটা স্টোরি, যে কোনো একটা স্টোরি হইতে পারে, যে কোনো একটা গল্প হইতে পারে, সে গল্পটাকে যখন প্র্যাকটিক্যালি তোমাদের সামনে শো করা হবে, প্র্যাকটিক্যালি অভিনয় করে তোমাদের সামনে শো করা হবে, এক কথা সেটাই হচ্ছে কি নাটক। নাটক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একটা শাখা। আচ্ছা, রিফাত হাসান বলতেছে এগুলো কোন বইয়ের? আমার বাংলা বই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা রিফাত হাসান, আমি জানি না তুমি এইচএসসি 24 ব্যাচেরই কিনা, যদি হচ্ছে কি মানে অন্য ব্যাচের হয়ে সামহাও এই গ্রুপে ঢুকে যায় একটা সমস্যা, বাট এটা হচ্ছে তোমার সহপাঠ বইয়ের, মানে বলতে গেলে তো এইচএসসি তো 3 থেকে 4 মাস বাকি আছে, মানে এখন যদি তুমি ওটা মানে একটু কনফিউজ হয়ে যায় তাহলে একটু প্যারা হয়ে যায়। হাই ওয়াক, তাহলে সুন্দর কথা বলছে ভাইয়া, আজকে ক্লাসে কেনটা করাইতেছেন? আরে হাবিবা আপু, লাস্ট ক্লাসে আপনারাই বলছিলেন যে ভাই আমাদের লাল সালোয়ার সিরাজউদ্দৌলা দরকার, সেই লাল সালোয়ার সিরাজউদ্দৌলা যেই জিনিসগুলো আছে পড়ায়েন, কারণ আমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই তোমাদের জন্য আজকের ক্লাসে আমি রিশিডিউল করলাম। এখন তো দেখে মনে হচ্ছে তোমরা নিজেরাই তো ভুলে গেছো কি বলছো আমাকে। আচ্ছা হোয়াট এভার, আমি আমার মতো পড়াতে এগিয়ে যাই। সো আমি হচ্ছে গিয়ে সামনের দিকে যাব। সহপাঠে এই তথ্যগুলো নেই ভাইয়া। দেখো সহপাঠের তোমরা যে কাজটা করো, তোমরা শুধুমাত্র মূল নাটকটা পড়ো, নাটকের সংজ্ঞা, নাটকের যে তোমার উৎস, এই বিষয়গুলো তোমরা অ্যাভয়েড করে যাও। এগুলা থেকে কিন্তু আলটিমেটলি কোশ্চেন আসে। ইয়েস, ফাইন মাম্মা যেটা বলতেছে, ইয়েস এখান থেকে আসে এবং এটা বইয়ের মধ্যেও আছে, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, ভালো করে পড়ো রে ভাই। এখনও যদি এন্টায়ার বই সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে তো সমস্যা। এইচএসসি বাকি, অ্যাডমিশন বাকি। আচ্ছা আমি অ্যাকচুয়ালি একটু অবাক হয়ে গেলাম, অনেকেরই বইয়ের ব্যাপারে ক্লিয়ার আইডিয়া নেই। আচ্ছা হোয়াট এভার, যাদের আছে তাদের জন্য আমি ক্লাসে থামায় রাখতে পারি না। আসো আগাই। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একটা শাখা হচ্ছে কি নাটক। নাটককে এক কথায় দৃশ্যকাব্য বলা হয়, ঠিক আছে? নাটককে এক কথায় কি বলা হয়? দৃশ্যকাব্য বলা হয়। এখন দৃশ্যকাব্য বলতে কি বোঝায় একটু বাচ্চারা দেখো। দৃশ্যকাব্য, এই যে দৃশ্য রয়েছে, দৃশ্য মানে তুমি কোনো কিছু একটা দেখছো, দেখা, ঠিক আছে? এখন কাব্য মানে তো হলো গিয়ে কবিতা। এখন এই যে কবিতাকে আমি কেন নাটক বলবো? একটু আগে তো ভাই আপনি বলেন স্টোরিটাকে প্র্যাকটিক্যালি প্রদর্শন করে সেটা হচ্ছে নাটক হয়ে যায়। দেখো আগেরকার দিনে যখন কবিতাগুলো লেখা হতো, সে কবিতাগুলোর মধ্যে এক একটা স্টোরি থাকতো, যেরকম মেঘনাদ বধ কবিতা, ঠিক আছে, বা মেঘনাদ বধ কাব্য। তার মানে সব কিছু মিলে যদি হচ্ছে কি আমরা দেখি, এখানে যে মেঘনাদ বধ কাব্যটা রয়েছে, মেঘনাদ বধ কবিতাটা রয়েছে, এই জায়গা থেকে যদি হলো কি চিন্তা করি, আমাদের অ্যাকচুয়ালি সেখানে একটা স্টোরিটাই কিন্তু নেওয়া হয়েছে। ওই স্টোরিটাকে যখন হচ্ছে কি আমি দৃশ্যে পরিণত করব, সেটা কিন্তু আমার কি হয়ে যাবে? নাটক। বুঝতে পারছো? তার মানে একটা তোমার স্টোরি, যে স্টোরিটাকে আমি অ্যাকচুয়ালি দৃশ্যে পরিগণিত করছি। দৃশ্যে মানে ক্যারেক্টার থাকবে সেখানে, যেরকম সিরাজউদ্দৌলা সিরাজ একটা ক্যারেক্টার থাকবে, মীর জাফর একটা ক্যারেক্টার থাকবে, ক্লাইভ একটা ক্যারেক্টার থাকবে, সবাইকে নিয়ে যখন এই বিষয়টা হবে তখন এটা কি হবে? নাটক বা দৃশ্যকাব্য। সো এই নাটকের সংজ্ঞা দিতে গিয়ে আমি যদি হলো চিন্তা করি, শ্রীশচন্দ্র দাস
তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে লিখেছেন সংস্কৃত আলংকারিকগণ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে স্থান দিয়েছেন। তাহাদের মধ্যে কাব্য দুই প্রকার, দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য মানে যেটা তুমি হচ্ছে দেখতেছো, আর শ্রব্যকাব্য মানে যে স্টোরিটা তোমাকে শোনানো হচ্ছে তুমি দেখতেছো না। ওকে, গেল। তো মোটামুটি হলো এটাই। এরপর বলতেছে ওই শ্রীশচন্দ্র দাস, নাটক প্রধানত দৃশ্যকাব্য, ইহা সকল প্রকার কাব্য সাহিত্যের শ্রেষ্ঠ, কাব্যেঘু নাটকং রম্যম। এই যে কথাটুকু রয়েছে এটা অ্যাকচুয়ালি তোমার সংস্কৃত ভাষা। ওকে, এটা সংস্কৃত ভাষা। সো এই সংস্কৃত ভাষা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, এটা তোমার অ্যাভয়েড করলেও হবে, ঠিক আছে। সংস্কৃত ভাষা। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, নাটক প্রধানত দৃশ্যকাব্য। নাটকের অপর নাম কি? সেটা হচ্ছে নাটকের অপর নাম তোমার দৃশ্যকাব্য। এই যে এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় আসতে পারে। নাটকের অপর নাম কি? দৃশ্যকাব্য। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। গেল। দৃশ্যকাব্য শ্রব্যকাব্যর সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে। রঙ্গমঞ্চ মানে কি? রঙ্গমঞ্চ হচ্ছে যেই মঞ্চে নাটক করা হয়। নাটক করা হয় যেই মঞ্চে, সেটা কি? সেটা হচ্ছে কি তোমার, আমি যদি চিন্তা করি এটা হবে কি তোমার রঙ্গমঞ্চ, ঠিক আছে। দ্যাটস ইট। এরপর গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করিয়া তোলে। রঙ্গমঞ্চের সাহায্য ব্যতীত নাটকীয় বিষয় পরিস্ফুট হয় না। তার মানে রঙ্গমঞ্চে যে তোমার হেল্পটা লাগে, এই হেল্পে যদি হলো কি চিন্তা করি, সেই হেল্পে দেখা যাবে যে আমাদের নাটকীয় বিষয় পরিস্ফুট হবে না। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে কি তোমার রঙ্গমঞ্চে এন্টার হলো কি বিষয়টা ব্যাখ্যা করা হলো। এরপর দেখি নাটকে আরো বেশ কিছু হলো কি তোমার সংজ্ঞা রয়েছে, তবে তন্মধ্যে যেই সংলাপটা শুনে আমরা সবাই হচ্ছে কি বুঝতে পারবো, এই জায়গা থেকে চিন্তা করি, সেটা হচ্ছে রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীদের সাহায্যে মানবের চলমান জীবনের সুখ দুঃখ, তার মানে মানব জীবনের চলমান সুখ দুঃখকে যখন সংলাপের মধ্য দিয়ে দর্শকের দৃষ্টির সামনে উপস্থাপন করা হয়, তখন তাকে হচ্ছে কি নাটক বলে। কিসের সামনে? দর্শকের দৃষ্টির সামনে। তার মানে রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীদের সাহায্যে মানবের চলমান সুখ দুঃখকে সংলাপের মধ্য দিয়ে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সংলাপের মধ্য দিয়ে দর্শকের দৃষ্টির সামনে প্রেজেন্ট করা হয়, তখন তাকে নাটক বলে। সো স্টুডেন্টস, তোমরা এই যে জায়গাটা আমি যে তোমার বিভিন্ন জায়গায় সার্কেল করে দিলাম, এগুলা তোমার একটু মনে রাখতে হবে এবং একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। আমি একটু প্রপারলি আবার সার্কেলগুলো করে দিচ্ছি যাতে তোমাদের ভালো করে নিতে সুবিধা হয়। তো কি? রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীর সাহায্যে মানবের চলমান জীবনের দুঃখকে যখন সংলাপের মধ্য দিয়ে দর্শকের দৃষ্টির সামনে উপস্থাপন করা হয়। এই এন্টায়ার যে তোমার সংজ্ঞাটা রয়েছে, সংজ্ঞাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বাট এটা তোমার অনেক সময় মনে রাখা কঠিন হয়ে যায়, তাই কি পয়েন্টগুলো আমি সার্কেল করে দিছি, সবাই একটা স্ন্যাপ নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, স্লাইড যদিও বাবা তোমাদের হচ্ছে গিয়ে তোমার মনে থাকে। ওকে, ডান। ওকে, স্লাইড দিব, অবশ্যই স্লাইড দিব, কোনো সমস্যা নেই। কাইন্ডলি তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, কাইন্ডলি সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়েছো? জানাতুল ফেরদৌস বলছে নিয়েছো, ভেরি গুড। জয় বলছো এস এস ডান, ভেরি গুড। আর দুজন দেখি নিয়েছো কিনা, তারপর আমি আবার শুরু করবো। ওকে, তারপর একজন বলছে যে এস এস ডান, ওকে, খুব ভালো। কুলসুম বলছে এস এস ডান, তানজিলা বলতে এস এস ডান, সুমাইয়া বলতে এস এস ডান। ওকে, ডান, ঠিক আছে। সো আগাই সামনের দিকে। তো নাটকে আরো বেশ কিছু বিষয় দিয়ে রয়েছে। তোমার নাটকের হচ্ছে গ্রিক শব্দের যে ব্যাখ্যাগুলো, সে ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, এটা তোমার নিজেদের মতো পড়ে নিলেই হবে। আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে নাটকের একটা তোমার কিছু 4টা টপিক আছে। একটা নাটক লিখতে হলে আমার 4টা বিষয়ের উপরে মানে খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে পড়ে। ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে তোমার কাহিনী ও বিষয়।
তার মানে একটা নাটক লেখার সময় তোমার বেশ কিছু কাহিনী থাকবে, অবভিয়াসলি কাহিনী থাকবে, যেটাকে বেসিক্যালি আমি কি বলতেছি, স্টোরি গেল। এরপর সেটার মধ্যে চরিত্র থাকবে, বারবার বলে আসি ক্যারেক্টার, আমি আসার ক্লাসে বারবার এই ওয়ার্ডটা বলছি, ক্যারেক্টার। আমার কি থাকবে, একটা ক্যারেক্টার থাকবে। এরপর থাকবে সংলাপ, মানে কি ডায়ালগ, ডায়ালগ থাকবে। এবং সবার লাস্টে থাকবে একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট। ওকে, আমি সিরাজউদ্দৌলা নাটকটাকে এই যে তোমার চারটা ভাগ রয়েছে, চারটা ভাগ একটু তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্টে, এই নাটকটার মধ্যে কি কোনো কাহিনী আছে? তোমরা একটু কাজ করো, যে এখন আমি বেশ কয়েকটা কথা বলবো, এগুলোর সাথে মিলায় তোমরা একটু কমেন্টে ইয়েস নো বলো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আলোচনা করতেছি কাহিনী বা বিষয় নিয়ে। তো তোমরা সবাই একটু বলো তো কমেন্টে যে ভাইয়া সিরাজউদ্দৌলা নাটকের কোনো কাহিনী আছে কি নাই। এই কাহিনীতেই তোমার যদি হলো কি চিন্তা করি, এই সিরাজউদ্দৌলা নাটকের কোনো কাহিনী আছে, একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো ইয়েস অথবা নো। সিরাজউদ্দৌলা নাটকে কোনো কাহিনী রয়েছে? এই তো দেখো, মিম তালুকদার বলতেছে ইয়েস, রাফিউল বলতেছে ইয়েস, জান্নাতুল ফেরদৌস বলতেছে ইয়েস। এক্স্যাক্টলি, সিরাজউদ্দৌলা নাটকে একটা কাহিনী বা স্টোরি রয়েছে। তো কাহিনী বা স্টোরিটা হলো কি কিরকম, এটা তোমার হলো কি ঐতিহাসিক বা হিস্ট্রি বেস একটা তোমার স্টোরি আমরা দেখতে পাই গেল। এরপর এই নাটকে কোনো চরিত্র রয়েছে? এই সিরাজউদ্দৌলা নাটকে কোনো কি চরিত্র রয়েছে? আমরা এই কোনো চরিত্র দেখতে পাই? চরিত্র যদি দেখতে পাই একটু কাইন্ডলি এক দুজনের নাম কমেন্টে তোমার লেখো। সিরাজউদ্দৌলা নাটকে কোনো চরিত্র আছে কিনা? আচ্ছা, ইলমা বলতেছে ইয়েস আছে। কে সে? একটু কয়টা চরিত্রের নাম লেখো। রাজু বলতেছে ইয়েস, তারপর সারা বলতেছে ইয়েস, সুমাইয়া বলতেছে ইয়েস, ওকে, তানজিলা বলতেছে ইয়েস। ভেরি গুড, সবাই মোটামুটি ঠিকঠাক বলতেছো। আমাকে একটা দুটা চরিত্রের নাম একটু লিখে দেখাও, মানে কারা তোমরা, চরিত্র বলতে কি বুঝতেছো? যেরকম ফাহিম বলছে মির জাফর, আনিকা ইবনাত, কাইন্ডলি হলো কয়েকজনের নাম বলো, কয়েকটা চরিত্রের নাম বলো। ঘসিটি বেগম, খুশি আক্তার বলে ফেললো। তারপর ফাহিমা কামাল বলতেছে ক্লাইভ। ভেরি গুড। তারপর যদি হচ্ছে কি চিন্তা করি, আমাদের সাথে রয়েছে যেরকম একদম সিরাজউদ্দৌলা, এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ একজন। তো দেখো, ক্যারেক্টার বা চরিত্র, হ্যাঁ এটা যেরকম আছে হিস্ট্রি বেস একটা স্টোরি, দেন ক্যারেক্টার বা চরিত্রও আছে। কারা কারা তোমার, মির জাফরের নামটাই আমি খালি লিখলাম। এবার দেখি সংলাপ। এন্টায়ার নাটকে কোনো কি সংলাপ তোমরা দেখেছো? কোনো কি ডায়ালগ দিয়েছে যে মির জাফর বলতেছে সিরাজউদ্দৌলা তোকে আমি মেরে ফেলবো, সিরাজউদ্দৌলা বলতেছে না মারিস না, আমার বুকে আয়, এরকম কোনো তোমার সংলাপ আছে কিনা? এরকম একটা সংলাপ টংলাপ থাকলে একটু কাইন্ডলি বলো যে হ্যাঁ ভাই আমি এরকম সংলাপ দেখেছি। কোনো কি সংলাপ আছে সিরাজউদ্দৌলা নাটকে? ওকে, যেরকম রুবি বলতে সংলাপ আছে ইয়েস, দেন জাহেদ বলতেছে আছে, হ্যাঁ সংলাপ আছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সংলাপ রয়েছে। যেরকম একদম লাস্টের দিকে যখন মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করতে আসে, তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলা হচ্ছে কি মোহাম্মদী বেগের দিকে অবাক হয়, তাকিয়ে বলতেছে মোহাম্মদী বেগ তুমি আসছো আমাকে মারতে। মোহাম্মদী বেগ হচ্ছে কিছু না বলে সিরাজউদ্দৌলাকে হত্যা করে পেরে এবং হলো পশুর মতো হাসতে থাকে। আবার যেরকম সিরাজউদ্দৌলা তার স্ত্রী লুৎফুন্নিসাকে বলতেছিল যে তার অ্যাকচুয়ালি এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে খুব প্যারা হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। দেখো, আমরা কিন্তু কমিউনিকেশন দেখতে পাই, আমরা কিন্তু এক ধরনের সংলাপ আদান প্রদান দেখতে পাই। এই যে প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, এটাও কিন্তু একটা সংলাপ, ঠিক আছে? সো দেখো, তার মানে এখানে আমরা সংলাপও দেখতে পেয়েছি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, পরিবেশ। এটা একটু বোঝা তোমাদের ইম্পর্টেন্ট। আমাকে একটু বলো তো, সিরাজউদ্দৌলা নাটক পড়তে গিয়ে তোমরা কি কোনো পরিবেশ পেয়েছো? কোনো কি নির্দিষ্ট পরিবেশ আছে সিরাজউদ্দৌলা নাটকে? জানাও তো, কোনো কি পরিবেশ আছে সিরাজউদ্দৌলা নাটকে? কোনো পরিবেশ আছে? কি পরিবেশ আছে একটু বলো আমাকে। কোনো পরিবেশ আছে কিনা সেটা আগে আমাকে একটু জানাও। কোনো কি পরিবেশ আছে? আচ্ছা, কিরকম পরিবেশ তোমরা ফিল করেছো সেটা একটু বলো। আর পরিবেশ বলতে আসলে কি বুঝায়? ট্র্যাজেডি বলতেছে অনেকে, ওকে। মালিহা বলতেছে আছে, নূপুর বলতেছে আছে, নূপুর ঝুমুর। আচ্ছা, আমি তাহলে একটু ব্যাখ্যা করি, ওকে। রণক্ষেত্র, তানিশা বলতেছে। সো বেসিক্যালি এই পরিবেশের মধ্যে ট্র্যাজেডি পড়বে না এখানে। ট্র্যাজেডি হচ্ছে তোমার এন্টায়ার স্টোরিটা। হ্যাঁ, পরিবেশ আছে,
পরিবেশ বলতে বোঝায় তুমি একটা জিনিস দেখতে গিয়ে, একটা নাটক দেখতে গিয়ে, একটা তোমার নাটক পড়তে গিয়ে তুমি যদি ওই নাটকটার ভেতরে ঢুকতে পারো, তুমি যদি ওই নাটকের যে এনভায়রনমেন্টটা রয়েছে, সাপোজ তো নাটকটা এমনভাবে পরিবেশন করা হচ্ছে, একটা রাজপ্রাসাদের ইনসিডেন্ট দেখানো হচ্ছে, তুমি মনে করতেছো যে তুমিও ওই রাজপ্রাসাদটার মধ্যে আছো। ওকে, এটাই বেসিক্যালি হচ্ছে কি তোমার একটা পরিবেশ। এখানে বেশ কয়েকটা পরিবেশ আছে, এরকম যুদ্ধের একটা পরিবেশ, সেখানে অনেকে যখন হলো গিয়ে যে যুদ্ধের বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে মনে হচ্ছে আমি যেমন তাঁবুতে বসে আছি। তারপর মসনদের একটা পরিবেশ যেখানে হচ্ছে মীর জাফর আর সবাই মিলে কথা কাটাকাটি করতেছে, মনে হচ্ছে আমি যেন সেখানে বসে আছি। অনেকগুলো পরিবেশ কিন্তু এখানে আছে। সো সব কিছু মিলে ফোর্ট উইলিয়াম দুর্গের একটা পরিবেশ রয়েছে। তার মানে একটা নাটকের মধ্যে একাধিক পরিবেশ থাকতে পারে, বাট নাটকের মধ্যে অ্যাটলিস্ট একটা পরিবেশ থাকা বাঞ্ছনীয়। তার মানে আমি দেখলাম এই চারটা যে টপিক রয়েছে বাচ্চারা, এই চারটা টপিকই আসলে আমার সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে রয়েছে, চারটা বিষয় রয়েছে। তার মানে সিরাজউদ্দৌলা নাটকটাকে আমরা একটা সুষ্ঠু এবং সঠিক নাটক বলে ধরতে পারি। গেল তো মোটামুটি হচ্ছে কি এখানে গেল। এখন আমরা যে কাজটা করব, সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র পরিচিতি, যেটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা যদি পড়ো আলটিমেটলি তোমাদের মেইন পড়াটা হয়ে যাবে। অ্যান্ড তোমাদের উদ্দেশ্যে বলছি আজকের ক্লাসে আমি চরিত্র পরিচিতি পড়াবো। চরিত্র পরিচিতি পড়ানোর পরে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করব, যেটা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসো আগাই। ফার্স্টে পড়বো আমরা সিরাজের কথা। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় ও নায়ক চরিত্র হচ্ছে কি সিরাজ, তার পিতা জয়নুদ্দিন, মাতা হচ্ছে কি আমিনা বেগম। 1733 সালে জন্মগ্রহণ করেন এবং বাংলা, বিহার, উড়িষ্যা নবাব আলীবর্দী খাঁর প্রিয় দৌহিত্র হচ্ছেন গিয়ে তিনি। দৌহিত্র মানে কি? নাতি। ওকে, এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমি চিন্তা করব। ওকে ডান। এরপর হলো কি দেখি 1756 সালের 19 জুন মাত্র 23 বছর বয়সে সিরাজ হচ্ছে সিংহাসন আরোহণ করেন। আমার বছর বয়সে হলো নবাব হয়ে গেছে, কি একটা অবস্থা। সিংহাসন আরোহণ করেন। তিনি ছিলেন তেজস্বী, নির্ভীক, সত্যাশ্রয়ী বীরযোদ্ধা, কর্তব্যপরায়ণ প্রজাপালক এবং দেশপ্রেমিক। এখানে সিরাজউদ্দৌলার কয়েকটা হচ্ছে কি তোমার এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো তার চারিত্রিক এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো কি, তিনি ছিলেন তেজস্বী, ইংরেজদের বিরুদ্ধে তোমরা হচ্ছে গিয়ে উনি হলো যুদ্ধ করার জন্য, আমি যদি হলো চিন্তা করি, উনি হলো যুদ্ধ করার জন্য তেজস্বী ছিলেন, নির্ভীক ছিলেন, সত্যাশ্রয় মানে তিনি সত্য নিয়ে কথা বলে এবং তিনি সত্যের পক্ষে থাকেন, বীর যোদ্ধা, তিনি হলো কি বীরদের মতো যোদ্ধা করেন, কর্তব্যপরায়ণ, তার উপরে যে কর্তব্য ন্যস্ত করা হয়েছে সেই তোমার কর্তব্যপরায়ণতা কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। এরপর প্রজাপালক, দেশপ্রেমিক, তার মানে দেশের যে প্রজারা রয়েছে সেই প্রজারা অ্যাকচুয়ালি তার জায়গা থেকে, এই যে আমাদের নবাব সিরাজউদ্দৌলা রয়েছেন, নবাব সিরাজউদ্দৌলা হলো গিয়ে যদি আমি চিন্তা করি, নবাব সিরাজউদ্দৌলা তার জায়গা থেকে প্রজাদের প্রতি অনেক সুন্দর একটা ভাব কিন্তু প্রদর্শন করেছেন। আচ্ছা আমি যদি বলি একজনের নাম হচ্ছে আমিনা, আমি হয়তো ভুলে এখানে আমিনা লিখেছি, বাট তার মায়ের নাম হচ্ছে আমিনা। গেল। সো দেখো নবাবের দায়িত্ব গ্রহণের পরে দেখো এখানে একটা কথা বলেছে যে তাকে ঘরে ও বাইরে নানাভাবে শত্রুদের মুখোমুখি হতে হয়। ওকে, আমি যদি চিন্তা করি ঘরে ও বাইরে, ক্লাসের শুরুতেই কিন্তু তোমাদেরকে আমি একটা ট্রায়াঙ্গেল দেখাইছিলাম। ঘরে কারা? ঘসিটি বেগম, মীর জাফর। বাইরে কারা? ওই যে তোমার ইংরেজরা। তার মানে এরকম একটা জায়গা থেকে আমাদের সিরাজউদ্দৌলাকে 3 ধরনের সমস্যায় পড়ছে। ওকে, এবার দেখি একজন বলতেছে যে ভাইয়া তেজস্বী মানে কি? তেজস্বী মানে কি? ইয়েস, অনেক কিছু করার শক্তি আছে, এমন একটা অবস্থা এখানে বলা হচ্ছে। আর সিরাজের এই টপিক পাচ্ছি না কেন? কেন বাবা, তোমরা কি সহপাঠ বইটা পড়ো নাই এখনো পর্যন্ত একবারও? সহপাঠ বইয়ের মধ্যেই তো আছে। মানে অনেকেই কথাটা বলতেছে, আসলে ক্লাসের মধ্যে এই ধরনের কথা দেখলে খুবই মানে ডিস্টারবেন্স অ্যারাইজ হয়। তোমরা কি এখনো কেউই টপিক দুটা পড়ো নাই? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তারেক বলছে আলহামদুলিল্লাহ পড়ছে, সহপাঠেই তো বের করেছি, অর্ধেক পড়েছিলাম। এই তো মিথিন বলতেছে একটা কথা, অর্ধেক পড়েছিলাম। তারপর হচ্ছে শোয়েব আরাফ বলতেছে পড়তেছে।
আচ্ছা অনেকবার পড়ি স্যার, ভেরি গুড। ইয়াসির আহমেদ বলছে পড়ি না, কেন পড়ো নাই বাবা? সময় তো আর নাই। সুমা বলতেছে পড়ো নাই, কেন পড়ো নাই তোমরা? আগে থেকে তো অ্যাটলিস্ট স্কুলের জন্য কলেজের জন্য হলে তোমাদের পড়তে হতো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এই কথা বলে টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাদের লম্বা একটা ক্লাস, অনেক বড় টপিক, আমাদের সব পড়তে হবে। বাট এক কথা হলো গিয়ে বলি, তোমরা হচ্ছে গিয়ে যে ভুলটা করো, তোমরা মূল নাটকটা পড়েই উঠে যাও। মূল নাটকটা পড়ে উঠে গেলে হবে না রে বাবা। তোমাদের মূল নাটকের পাশাপাশি নাটকের আগে পরে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে তোমার আলোচনা করতে হবে, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি আজকের ক্লাসে মূল নাটকটা পড়াবো না, মূল নাটকটা পড়ায় লাইন বাই লাইন পড়ানোর মতো আমাদের সময় নাই। আমি যে কাজটা করবো, আজকের ক্লাসে সব চরিত্রগুলো ব্যাখ্যা করব, দেন মূল নাটকে যেই পার্ট থেকে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্স হলো গিয়ে আমি যদি হলো কি চিন্তা করি সেই কোশ্চেন্সগুলো আলোচনা করব। দ্যাটস ইট। আসো আগাই গেল। এরপর ইংরেজদের অত্যাচার অনাচার অনিয়মগুলোর মূলোচ্ছেদ করার জন্য তিনি কলকাতা অভিযান, আচ্ছা স্পেলিং ভুল, কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন এবং গভর্নর ডেকের বাড়ি নিশ্চিহ্ন করে তাদের বিতাড়িত করেন। বড় খালা ঘসিটি বেগমকে রাজপ্রাসাদকে নিয়ে এসে নজরবন্দি করে রাখেন। মীর জাফর জগৎছেদ রাজবল্লভ উমিচাঁদকে দেশ রক্ষার স্বার্থে উজ্জীবিত করার জন্য পবিত্র কোরআন ও তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করেন। তার মানে কি দাঁড়াচ্ছে বাচ্চারা, এইখানে ফান্ডামেন্টালি খুবই সিম্পল একটা কথা বলা হয়েছে, একদম ফান্ডামেন্টাল কথাবার্তা। প্রথম ফান্ডামেন্টাল কথা, ইংরেজরা অনাচার করত। দ্বিতীয় ফান্ডামেন্টাল কথা, সিরাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করে। তৃতীয় ফান্ডামেন্টাল কথা, তার বাড়ির মধ্যে নানান রকমের ঝামেলা, নানান রকমের কেওয়াজ, এগুলোর জন্য দেখা যাচ্ছে যে সে তার জায়গা থেকে ঠিকঠাক মতো কাজ করতে পারতো না। এবং আমি যদি হলো কি চিন্তা করি, আমাদের যে হলো নির্দিষ্টভাবে সিরাজের শুরুর দিকে যে তার একটা সফলতা ছিল ইংরেজের দুর্গ ধ্বংস করা, সেটাও কিন্তু করেছে। চারটা ফান্ডামেন্টাল কথা এখানে হলো গিয়ে আমি দেখেছি। সো এক কথায় আমি যদি হচ্ছে বলি, আমাদের যে সিরাজ সাহেব রয়েছে, সিরাজ সাহেব তার জায়গা থেকে যে কাজটা করেছেন, তার জায়গা থেকে তিনি যতই ভালোভাবে দেশকে পরিচালনা করতে চেয়েছেন, ততই সে নানান রকমের ষড়যন্ত্র দ্বারা একদম কল্যাপসড হয়ে গেছে। এই যে কল্যাপসটা, এই কল্যাপসটা অ্যাকচুয়ালি ভালো কিছু ছিল না। ঠিক আছে, গেল। তো এরপর হচ্ছে কি দেখি, তিনি হচ্ছে গিয়ে শুধুমাত্র একজন যোগ্য নেতাই ছিলেন না, রাদার দ্যান একজন তিনি যোগ্য সন্তানও ছিলেন। তার মায়ের কাছে যোগ্য বাবা ছিলেন, তার কন্যার কাছে যোগ্য স্বামী ছিলেন, তার স্ত্রী এর কাছে। তার মানে সবার প্রতি তিনি নিজের জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন। গেল। এরপর দেখি প্রায় বিশ্রামহীনভাবে এসে সব দায়িত্ব পালনের পরও লোভী ও ব্যক্তি স্বার্থে উন্মাদ তার শত্রুরা পরদেশি চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে পলাশির প্রান্তরে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলা স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে ফেলে। তার মানে তিনি এত দায়িত্ব পালন করেছে রেসলেসভাবে তিনি যখন হচ্ছে কি এরকম দায়িত্ব পালন করেছেন, সে রেসলেসভাবে এই ধরনের দায়িত্ব পালন করার পরেও লোভী এবং ব্যক্তি স্বার্থ কারা, মীর জাফর, রাজবল্লভ, উমিচাঁদ, এরা অ্যাকচুয়ালি কি করছে, এরা তাদের জায়গা থেকে তাদের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তাদের জায়গা থেকে যদি হচ্ছে তোমার সে হলো চিন্তা ভাবনা করে, সে হচ্ছে যখন দেখে যে মীর জাফর, রাজবল্লভরা ওদের স্বার্থটা কোন জায়গায়, তখন তারা আসলে সিরাজের এসব দায়িত্বকে একটু পাত্তা দেয় না। ফলশ্রুতিতে এই ধরনের লোভী এবং ব্যক্তি স্বার্থে উন্মাদ লোকদের কারণে সিরাজ যুদ্ধে হারে এবং যুদ্ধে হারার পরে সে পরবর্তীতে মৃত্যুবরণ করে। আচ্ছা, তোমাদেরকে একটা হলো কি সিরাজউদ্দৌলা যে সম্পূর্ণ নাটকটা রয়েছে, নাটকের একটা হলো কি তোমার স্টোরি আছে। ঠিক আছে, এই যে স্টোরিটা হচ্ছে কি তোমাদেরকে একটু হলো কি বলি। সিরাজউদ্দৌলা নাটকটার মধ্যে একটা তোমার সুন্দর বিষয় আছে, সুন্দর বা হাস্যকর একটা বিষয়। তোমার যুদ্ধের ময়দানে পলাশির প্রান্তরে যে যুদ্ধের ময়দানটি রয়েছে, আই রিপিট, সেই যুদ্ধের ময়দানে দুইটা পার্ট। আচ্ছা স্টুডেন্ট, সবাই একটু শোনো, তোমরা একটু কমেন্ট থেকে
দূরে সরে এসে আমার সাথে কমিউনিকেট করো ক্লাসের মধ্যে, কারণ হচ্ছে তোমাদের কমেন্টের মধ্যে অনেক কিছুই আসছে যেটা আমি দেখেও না দেখার ভান করছি, মানে আলটিমেটলি এতে করে কিন্তু আমি খুবই ডিস্টার্ব ফিল করছি এবং তোমাদেরকে পড়াতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। ওকে, এই বিষয়টা একটু তোমরা মাথায় রেখে আমার সাথে কমিউনিকেট করো। সিরাজউদ্দৌলা নাটকের এন্টায়ার যে থিমটা রয়েছে, থিমের মধ্যে আমি যুদ্ধের একটা পার্ট তোমাদের সামনে এখন ব্যাখ্যা করব। তোমরা কি শুনতে চাও? শুনতে একটু কমেন্টে লেখা যে হ্যাঁ ভাই শুনতে চাই, না হলে আমি জাস্ট গতানুগতিকভাবে পড়ায় যাব। তোমরা কি শুনতে চাচ্ছ? তোমরা কি শুনতে চাচ্ছ যুদ্ধের একটা পার্ট আমি এখন ব্যাখ্যা করব, যেটা খুব হলো ফানি একটা ফ্যাক্টর? ওকে, আচ্ছা ঠিক আছে। অরিত্র বলছে শুনবে, তারেক বলতেছে শুনবে। ওকে, দেখো তোমার সিরাজউদ্দৌলা মানে তার জায়গা থেকে প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে গেছে, অ্যান্ড তার এন্টায়ার সৈন্যবাহিনী কয়েকটা জায়গায় ডিভাইডেড ছিল। একটা সৈন্যবাহিনী ছিল মোহনলালের আন্ডারে, একটা সৈন্যবাহিনী ছিল খোদ সিরাজের আন্ডারে, একটা সৈন্যবাহিনী ছিল তোমার কি বলে রাজবল্লভ ওদের আন্ডারে, আর আরেকটা অ্যান্ড দ্য বিগেস্ট আর্মি ছিল মীর জাফরের আন্ডারে। এরকম বেশ কয়েকটা সৈন্যবাহিনী নিয়ে গেছে। যুদ্ধ ময়দানে এই ধরনের সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার বেশ কিছু রিজন থাকে। রিজনটা হচ্ছে, সে ধরো তো মোহনলালের সৈন্যবাহিনী আগায় গেছে, ওরা হচ্ছে পরাস্ত হচ্ছে, ব্যাকআপ আরেকটা তোমার হচ্ছে সৈন্যবাহিনী আনা যায়, ঠিক আছে? তো এরকম একটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সৈন্যবাহিনী থাকে, এবং প্রধান সেনাপতির আন্ডারে যুদ্ধের নিয়ম অনুযায়ী সবচেয়ে বড় সৈন্যবাহিনী থাকে। সো ওইরকম একটা জায়গা থেকে মীর জাফরের আন্ডারে সবচেয়ে বড় সৈন্যবাহিনী ছিল, অ্যান্ড মীর জাফরের আন্ডারে যে সৈন্যবাহিনী ছিল, আমি আবার বলি, শুধুমাত্র একজন সেনাপতির আন্ডারে যে সৈন্যবাহিনী ছিল তা ইংরেজদের সম্পূর্ণ সৈন্যবাহিনীর দ্বিগুণ। মীর জাফরের আন্ডারে যে সৈন্যবাহিনী তা ইংরেজদের সম্পূর্ণ সৈন্যবাহিনীর দ্বিগুণ। মীর জাফরের পাশাপাশি মোহনলালের সৈন্যবাহিনী আছে, সিরাজের সৈন্যবাহিনী আছে, তারপর হচ্ছে রাজবল্লভ উমিচাঁদ ওদের সৈন্যবাহিনী আছে, বাট তারপরও হলোকে দেখো ইংরেজরা জিতা যায়। ইংরেজরা জেতার একমাত্র কারণই হচ্ছে মীর জাফর, কারণ মীর জাফর যেই জায়গা থেকে ছিল, মীর জাফর বেসিক্যালি পাহাড়ি একটা জায়গা ছিল, ওইখান থেকে ডিরেক্ট যদি অ্যাটাক করে ইংরেজদেরকে জাস্ট মিনিট দশকের মধ্যে ইংরেজরা শেষ হয়ে যাবে। বাট মীর জাফর পাহাড়ে বসে তার জায়গা থেকে তার সৈন্যবাহিনীকে কোনো প্রকার হেল্প করেন, রাদার দেন ইন্টারনালি অন্যান্য সৈন্যবাহিনী কিভাবে যুদ্ধের প্ল্যান করতেছে এই সব কিছুই ইংরেজদের কাছে সে ইনফরমেশন পাচার করতেছিল। সো দেখো, জাস্ট একটা মানুষের দুর্দান্ত লেভেলের কি বলবো এটাকে, দুর্দান্ত লেভেলের তোমার বিশ্বাসঘাতকতার কারণে এন্টায়ারলি পুরো যুদ্ধের ময়দানে নবাব সিরাজ হেরে যায়। বুঝতে পারছো? তার মানে দেখো, যদি আমি চিন্তা করি বিষয়গুলো অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে পড়েছিল মীর জাফরের কারণে। তো গেল সিরাজ, এই বলতে বলে মীর জাফর চলে আসছে। মীর জাফর কে ছিলেন? মীর জাফর ছিলেন প্রধান সেনাপতি এবং তার নাম মীর জাফর আলী খান। তিনি বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক মীর জাফর হিসেবে পরিচিত। পারস্য থেকে ভারতে এসেছিল। আলীবর্দী খান তার বৈমাত্রেয় বোন শাহ খানমের সঙ্গে বিয়ে দিয়ে তাকে উচ্চ পদে আসীন করেন, বাট সিরাজউদ্দৌলার ক্ষমতা হরণকে তিনি সহজভাবে মেনে নেননি। বৈমাত্রেয় মানে কি? বৈমাত্রেয় এর জায়গা থেকে যদি চিন্তা করি, বৈমাত্র হচ্ছে গিয়ে তোমার মায়ের দূর সম্পর্ক কোনো আত্মীয়। আচ্ছা, মীর জাফরের শেষ পরিণতি কি হয়েছিল এটা আমি একটু বলি। মীর জাফর মানে নবাব সিরাজ মরে যাওয়ার পরে মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়, এবং পরবর্তীতে মীর জাফর বেশি দিন ক্ষমতায় থাকে না। যতদূর জানি মীর জাফরের ছেলের সঙ্গে ক্লাইভ ষড়যন্ত্র করে, এবং পরবর্তী মীর জাফরও মোস্ট প্রবলি আত্মহত্যা করেন বা তাকে হত্যা করা হয়, যে কোনো একটা। মানে মীর জাফরও আর বেঁচে থাকেন না, ঠিক আছে? হয় আত্মহত্যা করেছিল, না হয় তাকে হত্যা করা হয়েছিল, আমি এক্স্যাক্ট সিনারিওটা ভুলে গেছি, দুইটার হলো কি যে কোনো একটা। তো বইমাত্র যেটা বলতেছিলাম যে মায়ের দিকের মানে হচ্ছে সৎ বোন, এই বইমাত্র ওয়ার্ড, এই সৎ বোন শাহ খানমের সঙ্গে বিয়ে দিয়ে উচ্চ পদে আসীন করেছিলেন। বাট দেখো আলটিমেটলি কি হলো,
সেও কিন্তু বিশ্বাসঘাতকতা করলো। গেল সিরাজকে ক্ষমতা থেকে অপসারণ করতে সে নানা পক্ষের চক্রান্ত করেছে, নানান রকম সে ঝামেলা টামেলা করেছে। এবং এই জায়গা থেকে হলো গিয়ে চিন্তা করি আমরা এখান থেকে, এই যে একজন বলতেছে কুষ্ঠরোগে মারা গিয়েছিল, হ্যাঁ এরকমই একটা, হয় মারা গিয়েছিল না কিংবা আত্মহত্যা করেছিল, এক্স্যাক্টলি ভুলে গেছি। আচ্ছা, নানা পক্ষের চক্রান্তের মূল হোতা হিসেবে কাজ করেন তিনি। তিনি ছিলেন ক্ষমতালোভী, এরপর হচ্ছে কি তোমার হলো কি ক্ষমতালোভী, কূটকৌশলী, হঠকারী এবং ব্যক্তিত্বহীন, বেহায়া ও মিথ্যাবাদী ছিলেন। ক্ষমতালোভী মীর জাফরকে একদিনের জন্য হলো তিনি মসনদে বসার স্বপ্ন দেখেছেন, মানে যে সভা রয়েছে ওই সভার হেড হিসাবে বসার জন্য তিনি আসলে একটা হলো গিয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওকে, ডান গেল। এরপর নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে কাঙ্গালের মতো বিদেশি বেনিয়াদের সঙ্গে হাত মিলিয়েছেন। পলাশির প্রান্তরে নিজের উপরে অর্পিত সেনার প্রধানের দায়িত্ব তিনি পালন করেন না, নবাবের সঙ্গে দেশের সঙ্গে তিনি এই বিশ্বাসঘাতকতা করে এবং শেষ পর্যন্ত পুতুল নবাব হয়ে নিজেকে ধিক্কার দিয়েছেন সহস্রবার। পুতুল নবাব কেন বলা হয়েছে? পুতুল নবাব এই জন্যই বলা হয়েছে, এই যে আমার মীর জাফর আছে, মীর জাফর খালি ক্ষমতার চেয়ারে বসছে, ওইদিকে ইংরেজ যা বলে ও বেসিক্যালি তাই করে, তাই এরকম একটা জায়গা থেকে সে কি হয়ে গিয়েছে, সে মূলত পুতুল নবাব হয়ে গেছে। হঠকারী মানে হলো প্রতারণা করে যারা, ওকে, হঠকারী মানে হচ্ছে প্রতারণাকারী, বুঝেছ কি তোমরা? হঠকারী মানে হচ্ছে প্রতারণাকারী। গেল। তো মোটামুটি হলো গিয়ে এতটুকুই। লাস্টে হচ্ছে কি নবাবের মৃত্যু। দেখো, তাই পরাজিত ধৃত নবাবকে রাজধানীতে নিয়ে আসার ব্যাপারে তার আপত্তি ছিল, আর নবাবের মৃত্যুদণ্ডের হুকুম দিতেও তার অনীহা ছিল। তবু বিশ্বাসঘাতকতার কারণে মীর জাফর আলী খান বাংলার মানুষের কাছে ধিকৃত, ঘৃণিত এবং নিন্দিত। আচ্ছা, এখানে দেখো তার অন্তরের গভীরে আবার নবাব সিরাজের পরিচয় সম্মানবোধ ও সমীহবোধ। কারণ নবাব সিরাজ তার জায়গা থেকে যে কাজটা করত, তার জায়গা থেকে তার আন্ডারে যারা রয়েছে তাদেরকে কিন্তু ভালোবাসতো, সম্মান দিত। মীর জাফর যে বিশ্বাসঘাতক, সিরাজদৌল্লা কিন্তু বুঝতে পারছিল, বাট তাও তাকে বারবার চান্স দিছে। সিরাজ ধরে নিয়েছিল মীর জাফর যেহেতু এই বংশেরই একজনকে বিয়ে করেছে, সে এখন এই এত বড় সাম্রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে রয়েছে, তার অবশ্যই নিজের ভেতরে দেশপ্রেম জাগ্রত হবে। বাট আলটিমেটলি হয় নাই, সিরাজদৌল্লার বিশ্বাস ভেঙে ফেলছে। অ্যান্ড আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়। গেল। ওকে, সো এরপর হচ্ছে ক্লাইভ। ক্লাইভ হচ্ছে সিরাজদৌল্লা নাটকের অন্যতম একটা চরিত্র। তিনি ভারতবর্ষে এসেছিলেন 17 বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকরি নিয়ে। ফরাসিদের সঙ্গে ইংরেজ বণিকদের ছোটখাটো যুদ্ধে কৃতিত্ব দেখিয়ে তিনি গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। দেখো, এইখানে তোমাদের একটা হচ্ছে গিয়ে স্টোরি বলবো, ওকে? দেখো, এই জায়গা থেকে যদি হলো বলি, তোমাদের একটা স্টোরি বলবো। দাঁড়াও একটা মিনিট, আমি তোমাদেরকে স্টোরিটা বলতেছি। আচ্ছা, সরি স্টুডেন্টস, আমার একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, জাস্ট একটু নিজেকে ফিক্স করে আসলাম। আচ্ছা, তোমাদেরকে একটা স্টোরি বলব। এটা হচ্ছে আমাদের যে বাংলা রয়েছে, মানে বাংলা যে মহাদেশটা রয়েছে বা ওই মুহূর্তে যে উপমহাদেশটা ছিল, সেই উপমহাদেশটা কিন্তু আসলে তোমার নানান রকমের রিসোর্সে পরিপূর্ণ, বুঝছো? নানান রকমের রিসোর্সে পরিপূর্ণ। এই উপমহাদেশটার মধ্যে দেখা যায় যে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড,
আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি হলো চিন্তা করি, বাংলা যে উপমহাদেশে ছিল এই উপমহাদেশে অনেক ধরনের রিসোর্স ছিল। এখন কথা হচ্ছে কি ধরনের রিসোর্স। রিসোর্স বলতে আমাদের যে জমি, আমাদের যে মাঠ, আমাদের যে ফসলের মাঠ আসলে অনেক তোমার মানে উর্বর। এতে করে যেটা হয়, যে কোনো দেশের মানুষরা এখানে এসে উর্বর পলিল যে জমিটা রয়েছে সে জমির মধ্যে কৃষি কাজ করে বা নানান রকমের ইন্ডাস্ট্রি তৈরি করে অনেক বেশি লাভবান হতো। ঠিক আছে, তো এই বাংলাতে ব্যবসা করতে অনেক সময় অনেকরা এসছে, ডাচরা এসছে, পর্তুগিজরা আসছে। ডাচ মানে হচ্ছে তোমার হলো গিয়ে নেদারল্যান্ড, দেন হচ্ছে এরপর যদি বলি পর্তুগিজরা আসছে, ফরাসিরা আসছে, তারপর যদি হলো গিয়ে চিন্তা করি আমাদের এরপরে আরেকটা বিষয় রয়েছে ইংরেজরা আসছে। পর্তুগিজ আর ডাচরা ওভাবে আমাদের সাথে কোনো প্রকার কোল্যাব করতে পারেনি বা কোনো প্রকার বিজনেস করতে পারেনি। সো আসলে হচ্ছে কি ফরাসিরা ওদের জায়গা থেকে এখানে এসে বিজনেস করে, ইংরেজরাও বিজনেস করে। ফরাসি আর ইংরেজদের যে বিজনেস, এই ইংরেজদের বিজনেস খুব কম্পিটিটিভ ছিল, মানে একজনের সাথে আরেকজনের বেশ কম্পিটিশন হচ্ছে। ঠিক আছে, এই যে তোমার কম্পিটিটিভ একটা মার্কেট, এই মার্কেটে ইংরেজরা বেশ কয়েকবার তোমার হচ্ছে ফরাসিদের সাথে যুদ্ধ করে। ব্যাপারটা কি, যুদ্ধের রিজন কি? ব্যবসার কম্পিটিশন কমানো, ফরাসিদেরকে বের করে দেওয়া। ব্যাপারটা কত উইয়ার্ড দেখো, তোমার দেশ, তোমার দেশের মানুষ, তোমার দেশের মাটি, তোমার দেশের সম্পদ, সেটার পেছনে যুদ্ধ করে কারা? ফরাসিরা আর ইংরেজরা। কি উইয়ার্ড একটা বিষয়। এবং ইতিহাসে এটা হচ্ছে কি একমাত্র ইনসিডেন্ট যেটা আমাদের বাংলা উপমহাদেশে ঘটছে বা ভারতীয় উপমহাদেশে ঘটছে, সেটা হচ্ছে যে অন্য উপমহাদেশে যে অন্য দেশের তোমার ইকোনমি, অন্য দেশের হচ্ছে কি তোমার প্রাকৃতিক সম্পদের জন্য মারামারি করছে অন্য দুইটা দেশ। বাংলাদেশে এসে বা ভারতীয় উপমহাদেশে এসে মারামারি করতেছে ফরাসিরা আর ইংরেজরা। খুবই হচ্ছে কি বিয়ার একটা ব্যাপার। ঠিক আছে, তার মানে আমি যদি হলো কি চিন্তা করি আমাদের যে এই সম্পূর্ণ বিষয়টা রয়েছে, এই সম্পূর্ণ বিষয়ের মধ্যে একটা জিনিস হলো কি আমরা দেখলাম, মিস্টার ক্লাইভ যে টাইমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এখানে আসছিল। আচ্ছা, একজন হলো বলতেছে যে ফরাসিরা কারা? ফরাসিরা হচ্ছে ফ্রান্স, ওকে। আর আরেকটা হচ্ছে ফার্সি, ওটা হচ্ছে পারস্য। এখানে ফরাসির কথা বলছি, ফরাসি দিয়ে ফ্রান্স দেশটাকে আমরা বোঝাচ্ছি। আমরা ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, মারামারি। কোথায় মারামারি? তোমার হচ্ছে গিয়ে মারামারি হচ্ছে গিয়ে আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি, কোথায় করতেছে? বাংলা মহাদেশের মধ্যেই বেসিক্যালি করতেছে। আচ্ছা, এই যে একজন বলতেছে ফরাসি কারা? বাবা, ফরাসিরা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ফ্রান্সের লোকজন তারা, ওকে। এটা হলো কি একটু মাথায় রাখতে হবে, ফরাসি হচ্ছে কি তোমাদের ফ্রান্সের লোকেরা, ওকে। ডান, ঠিক আছে। আচ্ছা, এই ভাত খাওয়ার বিরতি নেই, একবারে না, আমাদের সময় হচ্ছে গিয়ে বিরতি দিব, ওকে। ওকে, ডান। এক্স্যাক্টলি, মিথিন যেটা বললো আমার সম্পদ দখল নিতে চায় তোমার হচ্ছে গিয়ে অন্য দুই দল। ব্যাপারটা অ্যাকচুয়ালি অমনই হয়েছে। এই যে মিস্টার ক্লাইভ আছে, এরপর ক্লাইভ কি করলো? ক্লাইভ এসে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ও হলো ফরাসিদের সঙ্গে যুদ্ধগুলোতে খুব কৃতিত্ব দেখায় এবং এতে করে সে গুরুত্বপূর্ণ পদ লাভ করে। মুম্বাইয়ের মারাঠা দস্যুদের সঙ্গে যদি জয়লাভ করে তিনি কর্নেল পদ লাভ করেন এবং মাদ্রাজের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন। ওই টাইমে ইংরেজরা যে কাজটা করছে, ইংরেজরা হচ্ছে গিয়ে তোমার তার জায়গা থেকে বেশ কিছু গভর্নর নিয়োগ করে। এই গভর্নরদেরকে ইংরেজরা বিভিন্ন জায়গায় নিয়োগ করে ফেলে। মাদ্রাজের গভর্নর, দেন কলকাতার গভর্নর, দেন হচ্ছে তো ঢাকার গভর্নর, এই ধরনের অনেকগুলো তারা গভর্নর কি করে? গভর্নর হচ্ছে কি নিয়োগ করে। কেন গভর্নর নিয়োগ করে? সো দ্যাট তারা তাদের জায়গা থেকে যদি হলো গিয়ে চিন্তা করি সুন্দরভাবে সব কিছু কন্ট্রোল করতে পারে। এই যে তোমার রয়েছে কি বলে ক্লাইভ রয়েছে, ক্লাইভ মারাঠা দস্যুদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করলে কর্নেল পদ লাভ করেন এবং
পরবর্তীতে মাদ্রাজের ডেপুটি গভর্নর হিসেবে তিনি নিযুক্ত হন। এটাই বেসিক্যালি এখানে বলতে হচ্ছে। ওকে, ডান। এরপর দেখি ক্লাইভ নিয়ে আরও বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে। এরকম নবাব সিরাজের কলকাতা বিজয়ের পরে পলাতক ইংরেজ গভর্নর ড্রেগের পুনর্বাসনের মিশন নিয়ে কলকাতায় আসেন। ক্লাইভ ছিলেন অসম্ভব ধূর্ত, সৎ, কূটকৌশলী, ধুরন্ধর। তিনি নবাব সিরাজের স্বার্থপর ও উচ্চাভিলাষী আমত্তদের হাত করে নবাবের বিরুদ্ধে চক্রান্তের জাল বিছিয়ে দেন। রাজনীতি ও সমাজনীতির দুর্বলতাগুলো ছিল তার নখদর্পণে। রাজনীতি এবং সমাজনীতি, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল নর্মস, এই যে বিষয়টা আমি আবারও বলি, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল নর্মস, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমাদের যে ক্লাইভ ছিল, ক্লাইভ পলিটিক্স যেমন ভালো করতো, একই সাথে সোশ্যাল যে নর্মসগুলো রয়েছে, সামাজিক যে ব্যবহারগুলো রয়েছে, এগুলোও না আসলে অনেক বেশি ভালোভাবে জানতো। এবং এরকম একটা জায়গা থেকে এগুলো ছিল তার নখদর্পণে, মানে হচ্ছে কি একদম নখের আগায় ছিল। সে ইজিলি এই প্রবলেমগুলো ধরে সলভ। ওকে, আমার তো মানে হচ্ছে কি বর্তমানে বলি না সচিব, বা হচ্ছে তোমার বর্তমানে আমরা আরও যে বলে থাকি সচিব, উপসচিব, সরকারি আমলা, ওটাই। ওকে, গেল। কথার মারপ্যাচে কীভাবে কাজ উদ্ধার করতে হয় তিনি এটা বেশ ভালো জানতেন। তাই জাল দলিল করে তিনি উমিচাঁদকে ঠকালেন। ঠিক তেমনি মীর জাফর ও তার সহযোগীদেরকে ঠকাতে ছাড়লেন না। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা হন তিনি নিজে। সো বেসিক্যালি আমরা সবাই জানি উমিচাঁদকে তিনি একটা জাল দলিল করে, এবং উমিচাঁদকে হলো বলে যে যখন হচ্ছে কি বলে আমাদের সিরাজ হলো ক্ষমতা থেকে সরে যাবে, তখন হচ্ছে গিয়ে উমিচাঁদ কি করবে, উমিচাঁদকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে, তার কারণ সে সিরাজকে সরাতে সহায়তা করছে। তো উমিচাঁদ ছিল খুবই টাকার লোভী, সে তো ওই লোভে সাইন করে ফেলছে। এবার আলটিমেটলি পরে দেখা যায় যে ওইটা ছিল জাল দলিল, ওই নতুন বা আসল যে দলিল সেখানে উমিচাঁদকে টাকা দেওয়ার কোনো কথাই আসে নাই। ঠিক আছে, উমিচাঁদ হলো গিয়ে এই নাটকের একটা বিশ্বাসঘাতক ক্যারেক্টারের নাম। ওকে, ডান, ঠিক আছে। এরপর দেখি 1760 সালে দেশে ফিরে গিয়ে 1764 সাল পর্যন্ত বিলেত কর্তৃপক্ষের কাছ থেকে অসীম ক্ষমতা নিয়ে তিনি আবারও ভারতে আসেন। 1767 সালে নিজ দেশে ফিরে গিয়ে তিনি ব্যাপকভাবে ধিকৃত ও নিন্দিত হলেন এবং 1774 সালে আত্মহত্যা করে নিজের জীবনের সমাপ্তি ঘটান। ক্লাইভ তোমার সিরাজকে হারানোর পরে 1760 সালে দেশে ফিরে যান, গিয়ে 1764 সালে বিলেত বা ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে ক্ষমতা নিয়ে আবারও ভারতে আসেন এবং 1767 সালে 3 বছর পরে তিনি আবারও ইংল্যান্ডে ফিরে যান। কারণ 64 থেকে 67 এই 3 বছর সে যে কাজগুলো করছে সে কাজগুলোর কারণে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের কোনো লাভ হয় নাই। তাই 1774 সালে তিনি অপমান সহ্য করতে না পেয়ে আত্মহত্যা করেন। গেল, ক্লাইভ মরে গেছে। এবার আসে রাজবল্লভ। রাজবল্লভ ছিলেন সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম হোতা। নবাব সিরাজউদ্দৌলার অন্যতম অমাত্য হয়েও তিনি ছিলেন ঘোরতর বিশ্বাসঘাতক। ঢাকার বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন। তার মানে রাজবল্লভ কিন্তু ঢাকার লোক। দেখো, এই ঢাকার লোক কোথায় কাজ করতেন? ঢাকার নৌবাহিনীর কেরানির, সামান্য একটা ক্লার্ক বা পিয়নের কাজ করতো। হোতা, হোতা মানে হচ্ছে কি তোমার যে হলো গিয়ে কোনো একটা কাজ নিজে থেকে করতে যাচ্ছে, ঠিক আছে, নিজে থেকে এগিয়ে যেয়ে কোনো একটা কাজ করা, কোনো একটা কাজে সে নেতৃত্ব দিচ্ছে। হোতা মানে হচ্ছে কোনো একটা কাজের জন্য নেতৃত্ব দেওয়া। ওকে, এই তোমার রাজবল্লভ কি ছিল? নৌবাহিনীর জাস্ট দুই পাশের একটা ক্লার্ক ছিল। পরে গভর্নরের পেশকার ছিল। গভর্নরের পেশকার, পেশকার মানে কি তোমরা কেউ জানো বাচ্চারা? পেশকার মানে কি? পেশকার মানে কি তোমরা কেউ জানো? পেশকার মানে কি তোমরা কেউ জানো? আচ্ছা, পেশকার মানে হচ্ছে খুবই সিম্পলি যদি হচ্ছে বার্তাবাহক, মানে এটা এক এক জায়গায় একভাবে ইউজ হয়, বাট পেশকারের মূল কাজ হলো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাবতীয় হচ্ছে যে তোমার গুরুত্বপূর্ণ কাগজ আছে, কাগজগুলো হচ্ছে কি মেনটেন করা। যেরকম জজ কোর্টে তোমার দেখবা যে জজ কোর্টে দেখা যায় কি
এই যে এখানে বসে হলো গিয়ে প্রধান বিচারক, ওকে। প্রধান বিচারকের নিচে এখানে তোমার হলো গিয়ে আরো অন্যান্য বিচারকরা থাকে। এখানে তোমার থাকে হচ্ছে গিয়ে দুইটা কাঠগড়াতে দুই আসামি থাকে। আর এই জায়গা থেকে তোমার এই প্রধান বিচারকের কাছে যে অন্যান্য বিচারকের কাছে, সহায়ক বিচারকের কাছে যে কাগজগুলো থাকে, সেই কাগজগুলা জজ সাহেবের কাছে পৌঁছায় দেয় এক বান্দা। সেই বান্দার নাম হচ্ছে গিয়ে পেশকার, ওকে। সো এটাই হচ্ছে গিয়ে মূলত মূল কথা। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট না রে ভাই, কাগজপত্র রক্ষণাবেক্ষণ করে। ক্যাসে অনেক হায়ার লেভেলের মানুষজনের কথাবার্তা বলে ফেললাম, ঠিক আছে। আসো, খুশিরি বেগমের স্বামী নওয়াজ মোহাম্মদ যখন ঢাকার গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন। তার মানে লোকটার নাম ছিল রাজবল্লভ, তার আগে আরেকটা ওয়ার্ড আসলো রাজা, রাজা রাজবল্লভ। খুশিরি বেগমের স্বামী নওয়াজ মোহাম্মদ ঢাকার গভর্নর ছিল, মানে ঢাকাকে সে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতো, ওকে। ঠিক ওই টাইমে রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন। এরপর দেখা যাচ্ছে যে হোসেন কুলি খাঁর মৃত্যুর পরে ঢাকার একসময় দেওয়ান, গভর্নরের পরের যে পোস্ট দেওয়ান, সেই দেওয়ান ছিল হোসেন কুলি খাঁ। হোসেন কুলির মৃত্যুর পরে ঢাকার দেওয়ান হন কে? ঢাকার দেওয়ান হন, দেওয়ান হয়েছে আমাদের রাজা রাজবল্লভ ভাই। সেই রাজা রাজবল্লভ ভাই ঢাকার দেওয়ান হয়ে ঢাকায় শাসন কার্য পরিচালনা করেন। এই সময় তিনি বিপুল অর্থবিত্তের মালিক হন, একদম ঢাকাকে পুরো লুটে ফেলছে। আলীবর্দী খাঁর অসুস্থতার সময় মুর্শিদাবাদ এলে অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজ তাকে বন্দী করেন। পরে আলীবর্দীর অনুরোধে তিনি মুক্তি পান। সিরাজ রাজবল্লভের অর্থ বাজেয়াপ্ত করার জন্য লোক পাঠান। তার মানে দেখতেছো, সিরাজের সাথে কিন্তু ওই রাজবল্লভের একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে রাজা রাজবল্লভ শুরু থেকে যাচ্ছিল সিরাজকে হটায় দিই, সিরাজকে শেষ করে দিই। যদি হচ্ছে কি আমি সিরাজকে শেষ করে দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি তোমারও লাভ আমারও লাভ। সিরাজ ভাই মরে গেছে, আমি টাকা পেয়ে গেছি, ইংরেজ শাসন পেয়ে গেছে, টাটা বাই বাই। এরকম রাজবল্লভের একটা মন মানসিকতা ছিল। এরপর দেখি কিন্তু ধুরন্ধর যে আমাদের রাজবল্লভ রয়েছে, যে ধুরন্ধর রাজবল্লভের ছেলে কৃষ্ণদাসের মাধ্যমে নৌকা ভর্তি টাকা পয়সা কলকাতা পাঠিয়ে দেন। ড্রেক উৎকোচের বিনিময়ে তাকে আশ্রয় দেন। নবাব ড্রেককে লিখে পাঠান কৃষ্ণদাসকে মুর্শিদাবাদ পাঠাতে। ড্রেক তা করেননি। এসব কারণে রাজবল্লভ সিরাজের বিরুদ্ধে চক্রান্তে সামিল হন। বাংলায় ইংরেজ শক্তির প্রতিষ্ঠার জন্য রাজবল্লভের নির্লজ্জ সহায়তা আজও ঘৃণিত এবং নিন্দিত হয়। এখানে বেশ কিছু জায়গা আসলে তোমাদের বোঝার আছে। দেখো, ধুরন্ধর রাজবল্লভ ছেলে কৃষ্ণদাসের মাধ্যমে নৌকা ভর্তি টাকা, রাজবল্লভের যত হচ্ছে কি তোমার উল্টাপাল্টা কালো টাকা ছিল, সে নৌকা ভর্তি টাকা কোথায় পাঠায় দেয়? কলকাতায় পাঠায় দেয়। গেল। ড্রেক উৎকোচের বিনিময়ে তাকে আশ্রয় দেন। নবাব ড্রেককে লিখে পাঠান কৃষ্ণদাসকে মুর্শিদাবাদে পাঠাতেন। ড্রেক তা করেননি। এসব কারণে রাজবল্লভ সিরাজের বিরুদ্ধে চক্রান্তে সামিল হন। বাংলায় ইংরেজ শক্তির প্রতিষ্ঠার জন্য রাজবল্লভের নির্লজ্জ সহায়তা আজও ঘৃণিত। দেখো, রাজবল্লভ তার ছেলে কৃষ্ণদাসকে দিয়ে তার নকল টাকা কালো টাকা হলো গিয়ে তোমার উৎকোচ মানে ঘুষ, নকল টাকা কালো টাকা ড্রেকের কাছে পাঠাই দিছে। ড্রেক ঘুষ দিছে, ঘুষ নিয়ে এই টাকাগুলা নিয়ে আশ্রয় দিছে। গেল। আশ্রয় নেওয়ার পরে কি করলো? নবাব ড্রেককে লিখে পাঠান কৃষ্ণদাসকে মুর্শিদাবাদ, মানে নবাব এবার ড্রেককে লিখে পাঠিয়েছে, চিঠি লিখছে যে কৃষ্ণদাস তোমার কাছে আশ্রয় নিছে, ওরে হলে মুর্শিদাবাদে পাঠাও। বাট ড্রেক পাঠায় না। এতে করে যে জিনিসটা হয় তোমার হচ্ছে নবাবের সাথে রাজবল্লভের একটা ক্ল্যাশ লেগে যায়। এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, বুঝছো তোমরা? এক কথায় রাজবল্লভের অনেক কালো টাকা, সে কালো টাকা তার ছেলে কৃষ্ণদাসকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ড্রেকের কাছে। ড্রেক নিয়েছে ঘুষ, ঘুষ নিয়ে ওই কৃষ্ণদাসকে আশ্রয় দিছে। নবাব ড্রেককে টেক্সট করছে, বলছে যে এই যে কৃষ্ণদাস আসছে অনেক টাকা পয়সা নিয়ে, ওকে আমার কাছে পাঠায় দাও। ড্রেক পাঠায় দেয়।